অভিনয় সত্তাকে আমার আর ইন্ডালজেন্স দেবো না। ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং। যদি তুমি ঠিকমতো প্রমোশন না পাও, ঠিকমতো তোমার জায়গায় না পৌঁছো, তোমার ডিপ্রেশন শুরু হয়ে যাবে। ইট ইজ বেটার দ্যাট আই র্যাশনালাইজ মাই স্ট্যান্ড। যখন কেউ আমার বলতে হবে আগেরটার জন্য স্বস্তিকাকে কাস্ট করেছিলাম, সি অলসো কেম ইমিডিয়েটলি। তো ও দৌড়ে এসে যায়, তখন আমি বললাম ভাই প্রথমে একটা জিনিস বলি, লো বাজেটে আমি ছবি করবো, আমি কিন্তু বড় বাজেটে ছবি করতে পারবো না। ইনফ্যাক্ট আমি তখন বার্লিনে ছিলাম, বার্লিন মিস করেছি, ওখানকার কনসুলেট থেকে স্পেশাল স্ক্রিনিং হয় জানো। আই ওয়াজ ফ্ল্যাটার্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। তারপর স্টুটগার্টে একবার আমার 3টে ছবি নিয়ে একটা রেট্রো হয়েছিল, সেখানেও ক্রান্তিকাল দেখানো হয়, কালের রাখালে আর মৌলমণি সেরেন দেখানো হয়। তো ফলে ওই ছবিটা আমার খুব দুর্বল জায়গা, এবং ওটা যে কথাটা বলে আজকে সেটা খুব আরও রেলেভেন্ট ইন দ্য সেন্স যে প্রাসঙ্গিক কেন, যে হোয়াট ইজ ইন্ডিয়া, এই যে ভারতবর্ষ ইজ এ কান্ট্রি অফ অ্যান্ড, একদমই একদম দিস ইজ নট এ কান্ট্রি অফ অর। রবীন্দ্রনাথ বলে গেছেন, ঠিকই লোক বেড়ে যাচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, ঠিকই আছে, তাই বলে কেনই বা আমরা এই যে একটা ভারত, একটা দর্শন, এটা ভারতীয় দর্শনই বলা যাবে আর কি, সেই কথাটা ক্রান্তিকালে বলা আছে। অর্থাৎ ছবিটা কিন্তু ওই বছরই প্রথম নন্দন খোলা হবে, 3টে করে শো হবে। তখনকার সিএম ছিলেন বুদ্ধবাবু। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে একেবারে খুলে দেবে, নন্দন তো ভালো ছবি দেখানোর জন্য তো করা হয়েছে, তাহলে একটা কিছু করুন যারা ছবিটা দেখে নেবেন, ছবিটা ঠিক আছে কিনা। কারণ উনি রেভিনিউ মডেলটা আসছে তখন নন্দনে ঢুকছে, এই ঢুকছে 2004, ক্রান্তিকালও লাস্ট, কালে ডাকালা রাখতে পারা যায়নি। আর আমরাও ভাবছিলাম নন্দনে প্রথম সপ্তাহে যদি রিলিজ করি অন্য কোনো হল নিচ্ছে না, তারা কেন প্রিমিয়ারটা মিস করবে, এইরকম একটা আবদার করছিলাম। তখন অংশুদা ছিলেন, অংশুদার পরে এলেও নীলাঞ্জন, যিনি কিছুদিন আগে মারা গেছেন। কথাবার্তা হলো, ওমা প্রথম আমার ছবিটিকে আটকালো, কি ব্যাপার বললো, প্রো টেররিস্ট। তো আমি বললাম প্রো টেররিস্ট, তো তখন এই গুইগাই হচ্ছে। তখন প্রিয়া সিনেমার যিনি মালিক ছিলেন, কি দত্ত, পূর্ণিমা দত্ত, উনি বললেন আমি দেখাবো, তুমি চিন্তা করো না, আইল টেক দ্য ফিল্ম ফর ইউ, ডোন্ট ওয়ারি। এইরকম সময় বোধহয় চেঞ্জ ওভার হয়েছে, অংশুদা চলে গেছেন, বুদ্ধবাবু আমার ছবি দেখেছেন মৌলমণি সেরেন। তখন বুদ্ধবাবুকে রিপোর্ট করা হয়, বুদ্ধবাবু বললেন আমি ছবিটা দেখবো। হি ওয়াজ নলেজেবল ম্যান উইথ সার্টেন ভেরি এলিগেন্ট ডিগনিটি রয়েছে তার মধ্যে। ওই ছবিতে বলে কি 3টে পয়েন্ট অফ ভিউ আছে। একটা লোক মনে করে যে স্বাধীন হয়ে দেশটা কিছু হয়নি, শুধু আমার রাজত্ব চলে গেছে, আমার এই জায়গাটা, কুচবিহারের গল্প তো, আমি নামটা করিনি, এই জায়গাটা তো সুন্দর জায়গা ছিল, এখনটা কী হয়েছে। আর একজন বলছে পুরো সিস্টেমটাই বাজে, নর্থ ইস্টের ওপর ওটা ভয়ঙ্কর, কোনো রকম এখানে কিছু হয়নি। And there is a third character which portrayed by Rupa. She says, final word, that look, tolerance, non-violence, এটা হচ্ছে আমাদের দেশের শেষ কথা, বুদ্ধের কথা, গান্ধীর কথা, অহিংসার কথা। হ্যাঁ, তো এই 3টে পয়েন্ট অফ ভিউ নিয়ে ছবিটা হয়েছে। এখনও আমার ভালো লাগে যখন লাস্ট সিনটা আমি দেখি, যখন বোঝাচ্ছে যে সেসেশনিজম, আনার্কি, এগুলো কোথায় গিয়ে পৌঁছয়। আজ তুমি ভাবো কি হচ্ছে মিডল ইস্টে, বলো তো, মানে ফ্লাইট 8 ঘন্টা, যুদ্ধ আর যুদ্ধ কারা করছে, যারা চিরকালই যুদ্ধই করেছে। আর ওদের যুদ্ধ হলে আমাদের কনসার্ন হতে হবে, আমাদের কিছু হলে ওদের কনসার্ন নয়। ইউরোপ ইজ ইন ওয়ার, দেন ইন্ডিয়া হ্যাজ টু বি কনসার্ন। তুমি ভাবো কি হচ্ছে। এবং আমি তো হাঁ করে তাকিয়ে থাকি কোনো ছবি হয়েছে কিনা। গতবারও ভাবছিলাম ইউক্রেন নিয়ে ছবি হবে, পাইনি, এবছরও পাইনি। বিকজ দেখো আমরা যাই করি না কেন, রাজনীতিকে বাদ দিয়ে কখনো কোনো কিছু হয় না। ফলে রাজনীতি, এমনকি নয়ন চাপা দিন রাত্রে আমি ওই এইখানে আপনি বলুন না, আমি বলছি সে কথা, এই যে আমি জ্যোতিমান বাবু আগে এসেছিলেন, মানে এই যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এই যে আবার আপনারা এখন 70 ঊর্ধ্ব, আপনি অঞ্জনদা দুজন, এই দুই বন্ধু, তরুণ বন্ধু, যৌবনের বন্ধু, আপনারা যখন মৃণালবাবুকে ট্রিবিউট দিচ্ছেন বা বাদলবাবুকে দিচ্ছেন, দুজনেই পাল্লায় পাল্লায় ছবি করছেন। আপনি মৃণালবাবুর ছবিতে অভিনয়ও করেছেন, অঞ্জনদার
বাদুলবাবুকে নিয়ে অঞ্জনদাও ছবি বানাচ্ছেন। আমি বলতে চাইছি এটাই যে এই যে রাজনৈতিক ছবি যেটা আপনি একটু আগে বলছিলেন, তার একটা না ধারাবাহিকতা ছিল তো আমাদের বরাবর। সত্যজিৎ বাবু, মৃণাল বাবু, ঋত্বিক বাবুর পর থেকে একটা কিন্তু ছিল, যেটা কিন্তু ক্যারি করছিলেন বুদ্ধদেব বাবু বা রাজেন তরফদার বা রাজা মিত্র, এই যে ধারাবাহিক ভাবে আমাদের উৎপলেন্দু, আমাদের অসংখ্য মানুষ, আমাদের গৌতম বাবুরা তো বটেই। হ্যাঁ, এই যে ধারাবাহিকতাটা হারিয়ে গেছিল আমাদের 80-90 অনওয়ার্ডস, একটা আস্তে 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 মশারির ভেতরে ফিসফিস করে লোকে কথা বলছে, মানুষের সাথে আর কোনো যোগাযোগ থাকছিল না ধারাবাহিকভাবে। আপনার ছবিগুলোর মধ্যে আমার যেটা মনে হচ্ছে সে কথা, আপনি কিন্তু ধারাবাহিকভাবে একটা কানেক্ট করছেন উইথ দ্য মাস, উইথ দ্য পলিটিক্স এবং প্রান্তিক রাজনীতি, এবং এই যে যেটা আপনি বলছেন যে আল্ট্রা লেফট, সবার সাথে একটা কথোপকথন, ডায়ালগ ওপেন করার চেষ্টা করছেন ধারাবাহিক। এবং সেই ছবিগুলো দেখলে বোঝা যায়, ছবির নামগুলো দেখলেও বোঝা যায়, হ্যাঁ, একটা প্রান্তিকতার জায়গা বারবার ফিরে আসছে, আপনি বারবার করে অ্যাড্রেস করছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইছিলাম যে আপনি অনেকটা বললেন তার প্রেক্ষিতটা, আপনার জীবনটা, কিন্তু এইটা কি আপনি এখন অ্যাড্রেস করেছেন যে আপনার, এবং আজও আপনি এখন পাগলা ঘোড়া বানাচ্ছেন, আমার ধারণা এই চলে আসবে, এই কথাগুলো কোথাও না কোথাও চলে আসবে আপনার কাজের মধ্যে, সেটা কি আপনি কখনো ভেবেছেন? মানে এইটা না, ভেবেছি মানে দেখো, এটা তো নির্ভর, একটা কথা প্রথমেই বলি, পলিটিক্যাল ফিল্ম কি, রাজনৈতিক ছবি বস্তুটা কি, সেটা কিন্তু আলোচনার ব্যাপার, তর্কের ব্যাপার, ডিসকাশনের ব্যাপার। ধরো আমি নয়ন চাপা দিন রাত্রি, এটা কাজের লোকের সারাদিনের কাহিনী, সেখানে চিটফান্ডের রেফারেন্স এসছে এবং কিভাবে চিটফান্ড একটা সমাজের মধ্যে ঢুকে একটা অত্যেষ্ট করে তুলেছিল। আই উড কল ইটস এ পলিটিক্যাল ফিল্ম। একদমই ঠিক। একটা ছবির মধ্যে পলিটিক্স বা সমকালীন কোনো বিষয় ঢুকে পড়েছে। দেখো, যদি রাজনৈতিক ছবি প্রপারলি হতো, সেই সব ছবিগুলো আমাদের যারা পূজ্য পরিচালক, তারা 14-15টা করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেত না। একদম 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 একদম। ছবি যদি ডিস্টার্ব না করে, একটা ভয়ঙ্করভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট না করে কোনো একটা ছবি, ধরুন পাসোলির ছবি, হ্যাঁ পার্সোনালি কেন, আমাদের ব্যাটল অফ অ্যালজিয়ার্স ধরো, বা সোলেন্সের সোলেন্সের ছবি ল্যাটিন আমেরিকা যা ছিল, বা যে কাণ্ড ওরা করেছিলেন, এখন ওই ধরনের ছবি ধরো, এমনকি নির্বিষ ছবি হয়তো, যে পলিটিক্স নেই হয়তো, সেটা ওটা পলিটিক্স। তাকেও তো দেশ থেকে তাড়িয়েছে রাশিয়াতে, আন্দ্রে তারকভস্কি। আমরা তো আঞ্জলি পুলিশকে পলিটিক্যাল তারকভস্কি বলতাম, কেমন? এখন ঘটনাটা হচ্ছে পলিটিক্যাল ছবি কি, কিন্তু একটা জিনিস গোড়া থেকেই ছিল, সেটা হচ্ছে তোমার যদি কোনো ইস্যু না থাকে, আমার দ্য ওয়ে আই থিঙ্ক কনসিভ এ ফিল্ম, তাহলে ছবি করো না। ছবি করতে হবে বলে আমি ছবি একটা করব, এটা আমার কাছে অর্থহীন। সেটা আপনি করেনও নি। হ্যাঁ, আমার ইচ্ছাও করে না, আমার তাতে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ঠিক আছে, আমার ভালো ভালো যাও। কিন্তু আমি যদি কোনো ছবি ধরে, পাগলা ঘোড়া 4টি একটি মেয়ে পুড়ছে, জ্বলছে, তার সঙ্গে অন্যান্য এই 4টি মেয়ের কাহিনী, প্র্যাকটিক্যালি তাদের প্রতি কি ব্যবহার পেট্রিয়ার্কাল সোসাইটি করেছে, কি করেছে, কিরমভাবে তাদের সঙ্গে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, বিশ্বাসঘাতকতা, এটসেট্রা এটসেট্রা, দ্যাট ক্লিকড। এখন আমি যদি একটা কোনো ইস্যু না হয় প্রপার, শুধু তাই না, আমি নিজে খুব নয়নচাপা ছাড়া নিজে লেখার চেষ্টা করিনি। ঠিক। বায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ছবিতে এসে যাবেই। আমার ছোটবেলার দেখা সাঁওতাল পরগনা, সে তো মহুলমণিতে এসেছে, বা আমি নর্থ ইস্টে কাজ করি, ক্রান্তিকালে এসেছি। চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ধরো বহুরূপীর সঙ্গে আমি মিশতাম, যখন আমাকে যেতে হতো ব্যথার জন্য ওখানে, আমি ওই বাজারে বসে থাকতাম, তখন ডাইরেক্ট ট্রেন ছিল না, ওইখানে বসে বহুরূপীদের সঙ্গে আড্ডা মারতাম, কোথায় শিবসে যে বিড়ি খেতে খেতে যাচ্ছে হয়তো, তোমার নাম কি, এই সেই বলতাম, ফলে বহুরূপীকে কেন্দ্র করে কালের রাখাল করেছি, কেমন এইরকম। এই যে বাংলা ছবিতে দীর্ঘদিন পরে চরিত্রগুলো কিন্তু আপনার ছবিতে দেখা গেল। হ্যাঁ, এবার ধরো এলিমেন্টগুলো ঢুকছে, তা না হলে আমি কাজ করবেন কেন? হ্যাঁ, এবং সেটা আদৌ অ্যাপ্রিসিয়েটেড হবে কিনা, বা কি পুরস্কার পাবে টাবে, ওসব ভেবে তো কোনো লাভ নেই। আমি একটা এমন ডোসাইল ছবি করলাম, খুব আনন্দ হলো, এ হলো সে হলো, তাহলে আমি থার্ড সিনেমা নিয়ে কথা বলছি কেন? হ্যাঁ, আমি তো কোনোদিন হলিউডের মতো সিনেমা করতে পারবো না। আর ছোট উদাহরণ দিই, তাহলে হয়তো ভালো লাগবে। ধরো কেমনভাবে দেখবো আমরা, ধরো বাইসাইকেল থিপস 1948-এ করা। এখন সেটা অনেকেই বলে পোস্ট ওয়ার, আনএমপ্লয়মেন্ট, এই সেই অনেক কিছু আছে ওখানে। 48-52 প্রথম যখন ফেস্টিভ্যাল হয় দিল্লি, সবাই দেখে ছিটকে গিয়েছিল, তখন সবাই বিমল রায় শুরু করলেন, 2 বিঘা জমিন টমিন করলেন,
খাজা আহমেদ আব্বাস নিয়ে পড়লেন, পথের পাঁচালী রায়বাবু রায়বাবু, কিন্তু রায়বাবু ক্লিয়ারলি জানিয়েছিলেন, এটা মাথায় রেখো, রায়বাবু কিন্তু নোটস অন ফিল্মিং বিভূতিভূষণের পৃথিবীর কম ডিরেক্টর এই স্বীকৃতি দিয়ে গেছেন। উনি ক্লিয়ারলি জানেন যে ইট ইজ নট নিও রিয়েলিজম, দ্যার ইজ নো নিও রিয়েলিজম, নো ফিল্ম স্কুল অর এ কাইন্ড অফ এ ফিল্ম, হোয়াট এভার ইজ দেয়ার ইট বিভূতিভূষণ। কারণ পিক্টোরিয়াল এবং পিক্টোরিয়া অনেকে সমালোচনা করেছিলেন ছবি গুছিয়ে তোলা হয়েছে, আর কিছু নেই। আচ্ছা তুমি বলতে মিউজিক থেকে তুলে নাও, ছবিটা থাকবে, বিভূতিভূষণের পাতাগুলো পড়ে থাকবে শুধু। ধরো ওই যে রাতটা, গভীর যে রাতটা, দিনকে দুর্গা মারা যাবে যাবে আর কি, সেই দিনকে ধরো পুরো কাটস আছে 48 কাটস এরকম, ঠিক আছে, 5.5 মিনিট 5 মিনিটের সিকোয়েন্স। বিভূতিবাবু তো এই বর্ষা থেকে দুর্গার মৃত্যু 6 পাতার ডেসক্রিপশন আছে, পড়েছো? এবারে দেখবে যখন বলছে হরিহর, ওরা গেল কোথায়, অপুদুর্গারা কোথায় বেরিয়েছে, আমি রেলগাড়ি এনেছি, এই এনেছি, সে এনেছি। বিভূতিভূষণও কিন্তু খুব সাকলি চলে গেছেন, ওরা কি আর আছে গো সর্বজয়, আর কিচ্ছু না। কিন্তু দেখো সিনেম্যাটিক্যাল ট্রান্সেন্ডেন্স, অর্থাৎ এই যে অনেকে বলে বিভূতিবাবু, আরে বিভূতিবাবু শেষ লাইনটাও লিখেছেন যে হোয়াট এভার ইজ দেয়ার ইন পথের পাঁচালী ইটস অল বিভূতিভূষণ। কোন পরিচালক স্বীকৃতি দিয়েছে? সত্যজিৎ রায় বলেই দিয়েছেন, মানে সারা পৃথিবী থেকে আজ হইচই চলে ছবিটা নিয়ে। হ্যাঁ, এবং অনেকেই মনে করে, আরে আমি বলে করি রোল অফ, মানে হি ওয়াজ সাচ আ ম্যাচিওরড ম্যান টু স্টার্ট এ নিউ ফিল্ম, সমস্ত জিনিস শিখে নেমেছেন, বলে লাভ নেই। এই সুযোগটা আমরাও পেয়েছি, কিন্তু অর্থাৎ আমরা যখন নেমেছি তখন সব কিছু বুঝেই নেমেছি, এখনো বোঝার চেষ্টা করছি। আকিরা কুরোসাওয়া 80 বছর বয়সে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, খুব সুন্দর কথা বলেছিলেন, পেয়ে বললেন কাল থেকে না সিনেমা নিয়ে নতুন করে ভাবতে হবে, ভাবনা চিন্তা, এই ব্যাপারটা কি আমি এখনো বুঝিনি। তো এই হিউমিলিটি যদি না থাকে, তুমি যদি মনে করো আমি তো মনে করি না, ওই যে আমি হয়তো তোমাকে হার্ডলি বললাম যদি পারো একবার এসো না সিনেমাটা দেখতে, আমি মনে করি না আই এম ডুইং সামথিং গ্রেট। একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছি, ছবি করার একটা ইচ্ছা হয়েছিল, বা ছবি নিয়ে গেছে সেদিকে, আবার ছবি বলছে আর করতে হবে না, বসে থাকো চুপ করে, আবার আমাকে একটা সুযোগ এসছে, করলাম। এমন করে আমি সন্তুষ্ট দুটো কারণে, এক there is a content and its tribute to Badalda. Badalda really inspired us to do a certain kind of play or theatre which he practiced for 10, 12, 15 years. কিন্তু তারপরে তো বাদলদা চলে গেছেন, দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ, যখন খুব আগে কষ্ট পেতেন, একবার বাড়িতে গেছি, কিন্তু দেখাও হতো না তেমন। তো যাই হোক, কিন্তু ওর স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ আছে। তো ধরো এই 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 যে তুমি যেটা বলছিলে পলিটিক্যাল অ্যাঙ্গেল, আরে সেন্সার ছেড়ে দেবে, সেন্সার চিরকালই একরকম আছে। জনগণন্য ছেড়েছিল স্রেফ সত্যজিৎ রায়ের ছবি, উনি নিজেও বলেছেন তো যে আমাদের এখানে করা যায় না রাজনীতি, আমাদের এখানে করে যায় নাকি? হাউ মেনি ফিল্মস, এই আমি নাম করছি না, আমাদের পূজনীয় ব্যক্তিরা মিনিমাম 15-16টা করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ওরা কি ঘুমোয় নাকি? তারা কি মনে করে, তারা মনে করে এরা বন্ধু, এদেরকে আরো বন্ধু করে রাখো, তাহলে আমাদের পেছনে লাগবে। এইসব ভাট বকে কোনো লাভ নেই যে আমরা রাজনৈতিক, আরে রাজনৈতিক ছবি করতে দেবে না, বন্ধ করে দেবে। হলো না, এখানে সেন্সার পাস করলে যদি নন্দনে দেখানো যেত, সে ছবি আমি একমত নাও হতে পারি, তার তথ্যে ভুল থাকতে পারে, আমরা তর্ক করব, আলোচনা করব, দরকার ইট ছুড়বো, ছবি রিলিজ করতে দেবো না কেন? দ্যাটস মোর পলিটিক্যাল দ্যান একটা ডোসাইল ছবিতে রাজনীতি নিয়ে আলোচনা করে। নো, তুমি দেখো 1959 থেকে 67 15টা ছবি করেছিলেন জনলোক গোডার্ড, উইকেন্ড দিয়ে শেষ হয়েছে। তার আগে ছিল লাশি নোয়াজ, খুব ইন্টারেস্টিং ছবি, এ নিয়েও অনেক গল্প আছে, একদিনে করা যাবে না, সেকেন্ড পার্ট করতে হবে। তো উনি এই যে 15টা ছবি বললাম, সব কমার্শিয়াল ছবি করেছি। এবারে আমি তার পরের যে ফেজটা, ভ্লাদিমির রোজা, তুভাবিয়া, এই যে ছবিগুলো করছেন, ওই সময় 6-7টা ছবি পরপর করেছিলেন, which he thought that this is a political film, discourse, discussion, এগুলো গোডার্ড বলছেন কমার্শিয়াল ছবি করেছি। তোমরা ত্রুফোর সময় গোডার্ডের ঝগড়াটা যদি পড়ো, লেখ পাওয়া যায়, কী নিয়ে মতামত বিনিময় হয়েছিল, কেন হয়েছিল, এটা ব্যক্তিগত ব্যাপার ছিল। কিন্তু ওনার মতো ওইরকম একটা ডিফিকাল্ট ফিল্ম মেকার, তিনি বলছে আমি একদিন কমার্শিয়াল ছবি করেছি। তাহলে কমার্শিয়াল ছবিটা কী?
পপুলার ইডিয়ামে ছবি করেছেন বলছে, ওই রকম এক্সপেরিমেন্ট যিনি করেছেন, পৃথিবীর হ্যানো স্ট্রাকচার নেই যা ভেঙে চুরমার করেছেন, আবার এসছেন, আবার গেছেন, আবার করেছেন। পরের ফেসটা তো আরও মারাত্মক। উনি তো নিজে লিখতেও না, সঙ্গে একজন বিরাট মার্কসিস্ট রাইটার, একসঙ্গে দুজনে কাজ, তারপরে আবার চেঞ্জ হয়েছে। ইজ মেড অ্যাবাউট 54-53 ফিল্মস, শর্ট ফিল্ম করেছে 52টা হয়তো। তো আমরা যখন এই কথাগুলো বলে ফেলি না, এইগুলো কি জানো, যদি সোসাইটি না রিয়াক্ট করে কোনো সিনেমায় নেগেটিভলি, পজিটিভলি, হোয়াট এভার ইট ইজ, একটা তর্ক, আলোচনা, ব্যান্ড, অমুক তুসুক, কোথায়? সে তো হয় না। আমরা কি করি, ধরো আমি নিজে একজন লেফট মাইন্ডেড, আমি লেফটেরই ক্রিটিসিজম করে চলেছি, লেফট জানি আমি লেফট, আমি রাইটেরই ক্রিটিসিজম করছি, রাইট বলছে ও মজা করে করছে, ঠিক আছে ছেড়ে দাও ওকে। আরে তুমি ভয়ঙ্করভাবে ধরো না একবার চেপে, ছবিটা বন্ধ করে দেবে এবং ওই পয়সাটা তোমায় গিয়ে প্রডিউসারের জীবনে আমার মুখ দেখাবেন না। সিনেমা ইজ মানি ইজ ইনভলভড। অ্যাবসলিউটলি, I can't play around with that. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যেটুকু করতে পেরেছি, যেটা তুমি বলছো যে হ্যাঁ আমি যতটা পেরেছি ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি আমার যা মনে হয়েছে। আই মে নট এগ্রি, ডিসএগ্রি। ইনফ্যাক্ট কালের রাখাল নিয়ে একটি বিশেষ চ্যানেল, নাম করা চ্যানেল, বুদ্ধবাবুকে জিজ্ঞেস করেছিলেন যখন চলছে যে নন্দনে একটা ছবি চলছে, তিনি তো আপনাদের মানসিকতার মানুষ, আপনি দেখেছেন? বললো না আমি দেখিনি, আমি আর্টিস্ট ফ্রিডমে বিশ্বাস করি। এবং তার পরের দিনই ফোন এলো আমার কাছে, আমাদের বন্ধু ছিল, বললো বুদ্ধদা দেখবেন বলেছেন ছবিটা, তাই দেখলেন, কথা হলো। উনি বললেন যে আমি দেখুন, হয় না হয় এটা বড় কথা নয়, মেবি ইটস ফিকশন, ফিল্ম ইজ এ ফিকশন, কিন্তু ওভারঅল যা গ্রামের চেহারা নিয়েছে সেই নিয়ে কাজ হয়েছে। অর্থাৎ তোমাকে তো যদি ক্রিটিক্যাল তুমি হও, আমি না যেমন পদাতিক করেছি, অসাধারণ সিনেমা, হি ওয়াজ ক্রিটিক্যাল অন হোয়াট হি বিলিভড ইন। কোথাও একটা কিছু হচ্ছে, এটা আমরা হই পড়ে গিয়েছিলাম, আমরা যখন ছবি দেখতে গেছি, লোকে রিয়াক্ট করেছে, ভালো লেগেছে। যে ছবি থেকে লোকের ভালো টালো লেগে যায়, সেটা যদি আমি মনে করি যে আমার তেতো ট্যাবলেট খাইয়ে না, আমরা বলতে পারি হচ্ছে কিছু একটা এস্থেটিক্যালি। ধরো ব্যাটল অফ অ্যালজিয়ার্স দেখে কেঁপে গিয়েছিলাম আমরা, ক্যামেরা থেকে কেঁপে গিয়েছিলাম আমরা, পুরো ল্যাটিন আমেরিকান যখন ডেভেলপমেন্ট হচ্ছে দেখে কেঁপে গেছি আমরা। কত ছোটো বয়স, স্কুলে থাকতে চে গুয়েভারার লাইফ পড়ে ফেলছি। তো সেসব আমাদের এখানে হবে নাকি? এদূর একটা কোনো রকম জায়গায় দিচ্ছে না, পুরো স্পেসটাই খেয়ে নিয়েছে আজকে। এই তো ইম্পসিবল। আমরা আমাদের টাইমলাইনের তরফ থেকে আপনার এই ছবিকে, পাগলা ঘোড়াকে অনেক শুভেচ্ছা জানাবো। আমি শুধু শেখরদা মানে শেষে এটা দিয়েই শেষ করতে চাই যে আপনাকে আমার বরাবর যতবার দেখেছি, আপনার সময়টাকে, আপনার জেনারেশনটাকে বারবার দেখতে পেয়েছি। মানে সত্যি আজকে আলোচনা হয়তো অঞ্জনদা বসেনি, কিন্তু কোথাও একটা অদৃশ্য অঞ্জনদা আছেন, কোথাও বাদল বাবু আছেন, কোথাও মৃণাল বাবু আছেন। আপনার সময়টা, আপনার পৃথিবীটা বারবার আপনার মুখ দিয়ে বেরোয়, আপনার মন দিয়ে বেরোয়। আপনি এভাবেই মানে এরকমই থাকুন। আপনাদের মতো মানুষদের আসলে বোধহয় ফরএভার ইয়াং গানটা বব ডিলান আপনাদের জন্যই লিখেছিলেন। হ্যাঁ, এবং এটুকুই চাইবো শেখরদা যে আপনি আরো ছবি বানান। 10 বছর বানাননি, আগামী 10 বছর জন্য আপনি আরো এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এবং পাগলা ঘোড়া দিয়ে যেটা শুরু হলো আবার নতুন একটা পর্ব আপনার জীবনের, আমরা চাইবো আপনি আরো ছবি বানান। আমরা ট্রামলাইন আপনার সাথে সাথে সব পুরো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, কিছু কথা বলা গেল অন্তত। ভবিষ্যতে হয়তো, কারণ এগুলো হয় না, এগুলো তুমি ঠিক করছো বলে, না আমরা চেষ্টা করছো বলে কথাগুলো হয়তো ভেতরে কোথাও পড়ে আছে, বেরিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু কাজের মধ্যে দিয়েই শেখা যায়, জানো, কাজের মধ্যে দিয়ে হয়। আপনার পরের ছবির কোনো পরিকল্পনা কি? হ্যাঁ, একটা আছে পরিকল্পনা। মানে সেটা কি নাগরিক গল্প কিছু? বলবো হয়তো আমি আরেকটু ফেস্টিভ্যালটা হয়ে যাবে, না আরেকটু অ্যাগ্রেসিভ হব ভাবছি। রেগে যাওয়ার সময় এসেছে। রেগে যাওয়ার সময় এসেছে এবং একটু রাগা দরকার, এবং রাগাটা দরকার। অঞ্জনদা আমাদের পডকাস্টে সেটা বলেছে। দেখো আমরা কি রাগার কথা, আমাদের দরজায় ঢুকে পড়বো, হ্যাঁ, আর কদিন যে কোনো দিন উড়ে যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাগবে কারা? রাগবে তো তারা কোথায়, তারা নেই তো, অ্যাবসেন্ট। ওই তো কলেজ ইউনিভার্সিটি ছেলেপুলেরা যখন আসে আমার কাছে, আমি তোরা তো চলে যাবি আজ বাদে কাল। হ্যাঁ, আমার কাছে অনেক তোমাদের মতো তরুণীরা আমার বাড়িতে আসে, গল্প করে, ঘুরে বেড়ায়, তাদের ফ্রিডম দিয়ে দিই, যা খা, নিজেরা গিয়ে আমায় খাটাবি না ফালতু। হ্যাঁ, কিন্তু তারা তো চলে যাবে, কাজকর্ম নেই, কিছু নেই, তো রাগবেই বা কারা? আর রেগে বাবা মায়েরা সাবধান করে, তুমি রাগো বাপু,
তুমি দেখছো মফস্বলের রেজাল্ট কত ভালো হচ্ছে, তুমি রাগো, কিন্তু এটা এটা আমাদের শিক্ষা না, এটা ব্রেক্টের শিক্ষা। তোমার বেঁচে থাকতে হবে। তুমি দেখো 1933 রাইস ট্র্যাক, তখনই ব্রেক্টের নাম ঝুলে গিয়েছিল। ওই যে পালালেন ফিরলেন কবে 46-এ, কোথায় নরওয়ে, কোথায় ডেনমার্ক, কোথায় সুইডেন, এই করতে করতে তাড়া করতে করতে চলে গেছে আমেরিকাতে। ওখানেও অ্যান্টি এ বলে ওখানে এ করা হলো, পকেট টিকিট নিয়ে হাওয়া, ওখান থেকে পালিয়ে গেছে। চ্যাপলিনকে তাড়ালো তো। তুমি চিন্তা করো, তুমি যদি এগেনস্টে যাও, সকলেই ইম্পেরিয়ালিস্ট ফোর্সের যে কাজ তোমাকে তাই করবে। একদমই তাই। ব্রেক কি করেছে এমন কিছু, তো যে নাটকগুলো লিখতো সেগুলো তো অত র্যান্ডম পপুলার না, মেটাফরিক্যাল হয়তো, কিন্তু তাও তোকে বলা হলো আর ইউ কমিউনিস্ট, হি সেজ নো, আর ইউ কমিউনিস্ট নো, 3 বার জিজ্ঞেস করেছে, 3 বার জিজ্ঞেস করেছে, অসাধারণ এই এটা। কিন্তু ও যদি হ্যাঁ বলতো তাহলে কি এসে যেত, বেঁচে রইলো, ফিরে গিয়ে জুরিকে চলে গেলেন, জুড়ে গিয়ে তারপর ওকে ইস্ট জার্মানি বললো তোমার একটা হাউস। আমি গেছি ওখানে 1 বার না 5 বার গেছি বার্লিন অসম্বলে। আমি ওখানে জার্মান ভাষা থিয়েটার দেখেছি, বুঝি না বুঝি, বুঝতে পেরেছি। অসম্বল যেটা দিয়েছে ওকে, সেখানে ওকে দেওয়া হলো। নিজের নামের বাড়িতে গেছি, ওর গ্রেভিয়ার্ডে গেছি যেখানে ওনাকে আর হেলেনা বয়কেলকে রাখা হয়েছে, ওর বাড়ির গায়ে। এই বাড়ি পাশে একটা সুন্দর সিমেট্রি আছে, ঢুকেই বাঁদিকে ব্রেক্টার হেলেনা বয়কেলের এ রয়েছে, খুব সুন্দর লেখা আছে স্ট্রেট। উনি বলেছিলেন কোনো রকম নো এপিটাফ। না সে কথা, এইটা একটু জাস্ট আমরা জুড়ে নেবো। আপনি কিন্তু সেই বিরল মানুষ যে কিন্তু টেলিভিশনকে সেই সময় ইন্টারন্যাশনালি একাধিক শহরে একাধিক দেশে নিয়ে গেছেন, ওই শোটা আমরা দেখতাম। এই যে আপনি এই যে ট্রাভেলিং আপনার জীবনের ইন্টিগ্রাল পার্ট, আর কি এটা নিয়ে একটু যদি ছোট করে বলে দেন। না, একটা কি হয়েছে জানো, আবার এগেন লাইক আমার তখন ভীষণ কি বলবো, খুব অর্থাভাব, অ্যাওয়ার্ড পেয়ে খুব ঝামেলায় পড়ে গেছি তখন। আমি কী করবো জানি না। এইরকম সময় আমার বিশিষ্ট বন্ধু অজয়, ওই সময় হঠাৎ সকালে মশারি থেকে উঠিনি, মা বলে এই ওঠ, এই শুয়ে রয়েছে ওরা, না উঠছি, হ্যাঁ একটা ভালো অ্যামাউন্টের চেক ফেক নিয়ে এসছে, বলে চলো বেরিয়ে পড়তে হবে। এই বেরিয়ে পড়লাম, হ্যাঁ কোথায় যাবো, এই যে বেরোনো হলো। কিন্তু ফিউ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমি আমার যেসব খিদেগুলো ছিল, এই গল্প করতে করতে বলছিল সাপোজ টু গো টু অ্যাথেন্স, গ্রিস রোমে যাওয়ার কথা, আমি বললাম আমি যাবো ভিয়েতনামে। টু ভিয়েতনাম, ধর ওখানে গিয়ে একটা নতুন, যে ভিয়েতনামকে আমার নাম তোমার নাম বলেছি, হোচিমিন ওয়াজ হোচিমিনের কমিউনিস্ট পার্টির কার্ড নাম্বার ছিল 1 ইন ফ্রান্স, চাকরি কাজ করতেন নৌকোতে, উসমান সেনবেন যেরকম। তো ওইখানে গিয়ে হোচিমিনের ওখানে যাওয়া, মনে পড়ে যাচ্ছে সমস্ত কাহিনী গল্প, হ্যাঁ মনে পড়ে যাচ্ছে। সেই রকমই যেমন ব্রেক্টের এতে যাচ্ছি, ব্রেক্টের বাড়ি যাচ্ছি, ব্রেক্টের না অসম্বলে যাচ্ছি, ব্রেক্টের পাশে দাঁড়াচ্ছি যখন চুপটি করে, অলোকরঞ্জনকে ইন্টারভিউ অলকদার ওখানে চলে গেলাম, কোথায় হিসবার্গ, ব্রেক্টের কবিতা উনি পড়লেন হয়তো, এবং ব্রেক নিয়ে আলোচনা হলো। এই যে সব ধরো কত জায়গায় গেছি, ওই আটপাড়া আমাদের প্যারিসে, কত মজার ওখানে সব এমন একটা রাস্তা আছে নানান মানুষের নাম দিয়ে, রবীন্দ্রনাথের নামে, রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, সেখানে গেছি ঘুরতে ঘুরতে, হ্যাঁ। তো এইরকম করে ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। এবং কেন হলো, কিভাবে হলো, হয়ে গেল টানা ধরো 4 বছর ছবি, তারপরে ক বছর কিছু করিনি। 2004-05 থেকে বোধ হয় 8-এ আবার কালের রাখাল করে। এই 3-4 বছর র্যান্ডাম ঘুরেছি, প্রচুর জায়গায় ঘুরেছি, এবং প্রচুর বাঙালি মনন, তাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, কারো গান শুনেছি, কি ভাবছেন তারা। তো কবে অস্ট্রেলিয়ারটা করেছিলাম 2008-এ বোধ হয়, তারপর আবার ছবি করতে ঢুকে গিয়েছিলাম। আমি অবাক হয়ে গেলাম, বিশ্বাস করো, এই বিশ্বাসটা কীভাবে যে কোনো জিনিস মনে থাকা, যেমন পাগলা ঘোড়া আমার মনে ছিল 24 না 22 বছর বয়সে দেখেছি, এত বছর আমি ক্যারি করছি। যোগাযোগ আমি প্রথম পড়ি যখন আমার বয়স 14, কিচ্ছু বুঝিনি, গোড়াও পড়েছিলাম, কিচ্ছু বুঝিনি, পরে আবার পড়েছি। এত বছর ক্যারি করার পর যোগাযোগ সিনেমাটা হয়েছে। পাগলা ঘোড়া কবে দেখেছি, সে আমার সঙ্গে ঘুরছে, পৃথিবী শুদ্ধ ঘুরছে, কেমন প্রেসাইসলি। আমি সাথে গিয়ে ছেলে বললো, সে ভাবতো আনন্দ কি, ও কি ভালো যে লাগতো প্রোগ্রামটা, কি সুন্দর আনন্দ। আমি বিকাম ওল্ড, আমি লাইক বলো না আপনি হ্যান্ডসাম ছেলে এখনো করুন না। আনন্দ ভাই কেউ করতে দিলে তো করবো,
তবে আমি তোমাদের সিক্রেটলি বলে যাই, আই এম প্ল্যানিং সামথিং। আরে দারুন দারুন, থ্যাংক ইউ। আপনি কোথায় হবে জানি না। প্লিজ করুন করুন সেটা, আপনাকে খুব দরকার, আপনার মতো মানুষদের I'm খুব planning দরকার, something, ইন্ডাস্ট্রির খুব দরকার। কোন দিকে যাবো আমি জানি না, শিক্ষিত আমি নিজের দেশে ডিসকভার করছি তো অনেক কিছু। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আমার এটা শেষ করি যে আমার রিসেন্ট কিছু অভিজ্ঞতা হয়েছে গত বছর এই গোয়ায় গিয়ে, বম্বেতে গিয়ে। সেটা হচ্ছে একটাই জিনিস, যারা দেখছেন তাদেরকে বলি, থিংস হ্যাভ চেঞ্জ ড্রামাটিক্যালি। সিনেমাকে নিয়ে আমাদের মতো প্রবীণ বৃদ্ধ মানুষরা কুটুর 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 করে যেসব গপ্পগুলো করেন, দোজ আর অল ননসেন্স। পুরো পাল্টে গেছে। যেটা বলতে বলতে শেষ করিনি, ওই বাইসাইকেল থিপ দেখে ঝঁকক তো বলেছিলেন, ওখানে নেই তো আনএমপ্লয়মেন্টের কথা, একটা সাইকেল হারিয়ে গেছে, খুঁজে পেতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান সি। অর্থাৎ তুমি কিরম ভাবে দেখবে, তুমি পলিটিক্যালি দেখতে পারো, তোমার কাছে রিয়াকশনারি মনে হবে, প্রোগ্রেসিভ মনে হবে। আর তো বলছে সাইকেল হারিয়ে গেছে, ওই মাদামদুর নেকলেস হারিয়ে গেছে, খুঁজে পেতে হবে, ভাই সাইকেলটা খুঁজে বের করতে হবে। কোথায় আনএমপ্লয়মেন্ট? কিছুই তো নেই। তুমি কেমনভাবে জীবনটা দেখবে? আমরা একভাবে দেখতে শিখেছি, অন্যরা আরেকভাবে দেখছে। কেমন? তো এখন নতুন ছেলেরা অনেকে ভালো ভালো কাজ করছে, আমি খুব মন দিয়ে দেখি। যেহেতু যতটুকু পারি, হয়তো আমাদের ফেস্টিভ্যালের সঙ্গে একটু আধটু যুক্ত ছিলাম, আমি তাদের ছবিগুলো চেষ্টা করতাম নিয়ে নিতে। হ্যাঁ, তো এইভাবেই এগোবে, বুঝতে পেরেছো? কিন্তু থিংস হ্যাভ চেঞ্জ, অর্থাৎ পুরোপুরি এখন 10 মিনিট কি, এখন 1.5 মিনিটের ছবি হচ্ছে। ওখানে লেখা আছে, a director who cannot communicate in 1 minute is not able to complete communicating in 100 minutes.